প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় বৈশ্বিক দুর্যোগকালে শিক্ষা কার্যক্রমকে পরিচালিত রাখার জন্য, চলমান রাখার জন্য অনলাইনের যে লেকচারের ব্যবস্থা করেছে তোমাদের পাঠদানের, আমি এই উদ্যোগকে আমাদের আজকের ক্লাসেও স্বাগতম এবং জানাচ্ছি। আমি আজকের ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসএস সম্মান তৃতীয় বর্ষের 231901 কোর্সের অর্থাৎ বাংলা পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট, বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 71 থেকে বর্তমান পর্যন্ত এই কোর্সের আজকের অষ্টম ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে স্বাগতম। আমি আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে, লেকচার সমূহ মনোযোগ সহকারে সিলেবাসের সাথে মিলিয়ে নিবে এবং তোমরা উপকৃত হবে এবং পুরো লেকচারটি মনোযোগ সহকারে শুনবে, তবেই তোমরা ভালো করতে পারবে। আমাদের আজকের এই অষ্টম লেকচারে আজকে আমাদের লেকচার টাইটেল হচ্ছে 1991 সালের নির্বাচন এবং সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এই সম্পর্কিত। তা আমি আমাদের আজকের এই ক্লাসে আমি তোমাদের সিলেবাস অনুযায়ী যেভাবে লেকচার টাইটেল দেয়া আছে, আজকের মেইন কন্টেন্ট হচ্ছে 1991 ইলেকশন, reintroduction of parliamentary system, খালেদা জিয়া গভর্নমেন্ট অ্যান্ড ইটস আফটারম্যাথ, অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেইলিউরস, অর্থাৎ 1991 সালের নির্বাচন, পার্লামেন্টারি সরকার ব্যবস্থা এবং এই সময়ের যে সরকার খালেদা জিয়ার প্রথম সরকার, এর গঠন, এর সফলতা এবং ব্যর্থতা। তাহলে আজকের ক্লাসে আমাদের মেইন যে তিনটা কন্টেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে নেই, আমি তোমাদেরকে প্রথমেই রেফারেন্স গুলো দিয়ে দিই। যেমন আমাদের আজকের লেকচারটি আমরা সাজিয়েছি এই সকল বইয়ের সমন্বয়ে: দিলেরা চৌধুরীর কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের কনস্টিটিউশন যেহেতু এই সময়ে দুইটা সংশোধনীয় আছে, একাদশ এবং দ্বাদশ, আমার আর জামাল খান স্যারের অ্যানালাইজিং পাবলিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, আব্দুল হালিম এর কনস্টিটিউশনাল ল, রনক জাহানের বাংলাদেশ পলিটিক্স প্রবলেমস অ্যান্ড ইস্যুজ, মদুদ আহমেদের বাংলাদেশ এ স্টাডি অফ ডেমোক্রেটিক রেজিম, এটা ইম্পর্টেন্ট বই, এটা বোঝার জন্য। আব্দুল হাকিমের শাহাবুদ্দিন ইন্টিগ্রাম, জালাল ফিরোজের ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এই বইটা এখানে। আর নিজাম আহমেদ স্যারের বইগুলো, বিশেষ করে দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ পার্লামেন্টের ডাটা হ্যান্ডবুক, এটা বিভিন্ন তথ্য উপাত্ত জন্য খুবই উপকার। আর আমাদের এই বাংলা বইয়ের মধ্যে সংবিধান তো বরাবরই লাগবে, বদরুদ্দিন ওমরের এটা পড়লে তোমরা বিভিন্ন প্রেক্ষাপট জানতে পারবে। আর এই হারুন স্যারের বইটাতেও এখান থেকে ভালো আলোচনা আছে। আর আমাদের অদুত ভূঁইয়া স্যারের বইতেও কিছু আলোচনা আছে সংশোধনী সংবিধান সম্পর্কে। তাহলে আমি আবার বলছি, আমাদের একটা লেকচার বা যেহেতু অনেকগুলা ক্লাসের পরিবর্তে একটা লেকচারে 40 মিনিটে তোমাদেরকে কয়েকটা কন্টেন্টের উপর একটা লেকচার, এর জন্য আমাদের একটা লেকচারে আসলে অনেকগুলো বই, আমি নিজেও আজকে 6-7টা বই থেকে স্টাডি করে তোমাদের এই ক্লাসটা তৈরি করেছি এবং প্রস্তুতি নিয়েছি। তোমরা অর্থাৎ একটা ক্লাস, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের এই যে এই বইটা, এই যে
আব্দুল হালিম এবং জালাল ফিরোজ, এটা হচ্ছে 1991 সালের যে প্রেক্ষাপট, 1990-এর যে এরশাদ অভ্যুত্থান, এই শাহাবুদ্দিন এই বইটা খুব বিখ্যাত। আবার জালাল ফিরোজের এই বইটা তত্ত্বাবধায়ক সরকার বা বিএনপির এই সময়ে যে সাংঘর্ষিক তত্ত্বাবধায়ক, এটা নিয়ে বিখ্যাত। আবার নিজাম আহমেদের বইটা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনে যে এটার জন্য। আবার মওদুদ আহমেদের বইটি তোমার মানে আমাদের সংসদের যে রিফর্মস গুলো হয়েছে এই সময়, এটা নিয়ে বিখ্যাত। আর সংবিধানটি আমাদের তো সংবিধানের যে দুটি হয়েছে এটার জন্য, এর জন্য সত্যি কথা যেটা প্রত্যেকটা বইয়ে এখানে খুবই উপযোগী। আর হারুন স্যারের যে বইটা, এটা বাংলাদেশের রাজনৈতিক সাংবিধানিক উন্নয়ন বোঝার জন্য খুবই উল্লেখযোগ্য। সুতরাং তোমরা এই বইগুলোকে ফলো করলেই এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারবে। এই যে আমাদের বই বাংলাদেশের সংবিধান, এই দিলারা চৌধুরীর বই, হারুন স্যারের, আমাদের বিসি হারুন স্যারের, ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি শাহাবুদ্দিন ইন্টিগ্রাম ইয়ের বইটা, তোমার ওই যে তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির গঠন, এগুলো নিয়ে খুব মোস্তাফিজের এই বইটা। তারপরে এই যে মওদুদ আহমেদের, জালাল ফিরোজের এই বই, এটার আর এখন এখানে দরকার নেই, এটা আগে হয়েছে এই জন্য এখানে আছে। আচ্ছা, এখন আমাদের যে প্রথম যে কন্টেন্ট, খালেদা জিয়ার শাসন আমল, এই কন্টেন্টের যে 91 সালের 27 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনের এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিগত 15 বছর বা রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের বলা হয়ে থাকে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কোনো সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। এবং আমি গত ক্লাসে যেটা আলোচনা করছি, এরশাদ যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পিছনে এই দেশের সিভিল সোসাইটি, পেশাজীবী, রাজনীতিক, ছাত্র সমাজ, তারপরে শ্রমিক, কৃষক সংগঠনগুলো সহ সকল পেশাজীবীদের এক বড় ধরনের অবদান দেশের গণতন্ত্র পুনর্গঠনের একটা বড় ধরনের অবদান রয়েছে। এখন এই এরশাদকে পদত্যাগ বাধ্য করার জন্য বা এরশাদ অভ্যুত্থানের সময় যে 3 দলীয় ঐক্য জোট হয়েছিল, 8 দল 7 দল 5 দল, তাদের এই নির্বাচন, তাদের এই ঐক্য জোটের মধ্যে যেটা হয়েছিল কনসাসনেসের ভিত্তিতে 1991 সালের 1990 সালের 19শে নভেম্বর ওই যে কনসেনসাস হয়েছিল, এই কনসেনসাসের ভিত্তিতে তাদের যে দুইটা মৌলিক বিষয় ছিল, একটা ছিল একটা নিরপেক্ষ, প্রথমটা ছিল নিরপেক্ষ ব্যক্তি বা সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করা, এবং তাদের আরেকটা ছিল সংসদীয় সরকার পুনর্গঠন। যদিও এটা পরবর্তীতে 91 নির্বাচনে বিএনপি এবং জাতীয় পার্টির ম্যানিফেস্টোতে সরাসরি ছিল না, কিন্তু আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে সংসদীয় সরকারের পূর্ণ প্রবর্তন, অর্থাৎ 91 সালে 72 সংবিধানের যে ব্যবস্থা ছিল ওটার সম্পর্কে ছিল। এই যে আমাদের দেশের যে পঞ্চম সংসদ, তাহলে এই সংসদের প্রেক্ষিতে তাদের ঐক্য জোটের যে রূপরেখা, এই রূপরেখা অনুযায়ী দেশের প্রধান বিচারপতি, সিটিং প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে দেশের উপরাষ্ট্রপতিকরণ এবং উপরাষ্ট্রপতি থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে তার মাধ্যমে একটা নির্বাচন পরিচালনা করা। তখন এই রাষ্ট্রপতি, তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে যে প্রস্তাব দিয়ে, তিনি তখন আবার রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিদেরকে শর্ত লাগিয়ে দিয়েছিলেন তিনি আবার তার শপথে আসবেন। এটা আমরা পরবর্তীতে একাদশ সংশোধনীতে একটু আলোচনা করব। এখন এই যে নির্বাচনী ব্যবস্থা বলা হয়ে থাকে 1991 সালের যে 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং সবচেয়ে ভালো উত্তম নির্বাচন হয়েছে বলা বাহুল্য। এই থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু আরেকটা কথা আমাদেরকে শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের যে সংশোধনীয় সংবিধানের মাধ্যমে যে
কেয়ারটেকার গভর্নমেন্ট সংশোধনীয় তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, এই নির্বাচন কিন্তু সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার না। এই এই তত্ত্বাবধায়ক ছিল কনসাসনেসের ভিত্তিতে। তৃতীয় বিশ্বের জন্য এটা একটা নজির হয়ে দাঁড়াইছে। দেশের রাজনৈতিক দলগুলো, দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা সরকার মানে সামরিক শাসনকে সরিয়ে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েমের জন্য তারা সকলেই একই রকম চিন্তা চেতনা বা একই আমব্রেলার নিচে এসেছে। এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে বা সাংবিধানিক উন্নয়নে এক মাইল ফলক। তো এই নির্বাচন ছিল একবারে খুবই প্রচার বহুল, এবং এই নির্বাচনে ৭৬টা দল অংশগ্রহণ করেছিল, যদিও মূল প্রতিদ্বন্দ্বী হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপির সাথে, জাতীয় পার্টি এবং জামাত ইসলামের সাথে। এই নির্বাচনে ৫৫.৩৫% ভোট পড়ে। তো এই নির্বাচনের ফলাফলটা আমরা দেখে নিই। এই নির্বাচনে বাংলাদেশ বিএনপি ১৪০টি আসন পেয়েছে, আওয়ামী লীগ ৮৮টি, জাতীয় পার্টি ৩৫টি এবং জামাত ইসলাম 18টি আসন পাইছে। আর বাকিরা কমিউনিস্ট দল, বাংলাদেশ কৃষক 5টা, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 5টা, ন্যাপ মুজাফফর 1টা, তারপর গণতান্ত্রিক পার্টি 1টা, ওয়ার্কার্স পার্টি 1টা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিরাজ 1টা, ইসলামিক ঐক্য জোট 1টা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্স। এখন এই ফলাফলের ভিত্তিতে একটা জিনিস আবার দেখার বিষয়, মানে বলা হচ্ছিল বা মনে হচ্ছিল ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ বেশি আসন পাবে। কিন্তু কিন্তু বিএনপি সবচেয়ে বেশি, যদিও সরকার গঠন করার মতো তাদের কোনো অবস্থা তৈরি হয় নাই, তারপরেও তারা সবচেয়ে বেশি আসন পেয়েছে। পরবর্তীতে তারা জামাত ইসলামের সাথে জোট করে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এখন তাত্ত্বিকরা বা বিশ্লেষকরা, গবেষকরা এটা যেভাবে ব্যাখ্যা করছে, বলা হয়ে থাকে খালেদা জিয়া এরশাদের অভ্যুত্থানে, এরশাদ বিরোধী আন্দোলনে তার মানে তার যে নেতৃত্ব, নেতৃত্বের বলে বা ইয়াং জেনারেশন তারা বা তৎকালীন ছাত্র দলের যুবকদের যে কন্ট্রিবিউশন, এই কারণে তারা এই নির্বাচনে ভালো অবস্থানে পৌঁছেছে। এবং যেহেতু আওয়ামী লীগের ওই বাংলাদেশের রাজনৈতিক যে পর্যালোচনা, এই পর্যালোচনা আওয়ামী লীগ একদিকে, আর মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ওই সময় থেকে বা ৭৫ পর্বে অন্য সকল দল একদিকে। এই জন্য নির্বাচনের ফলাফল, যদিও নির্বাচনের ফলাফলের বিপক্ষে সূক্ষ্ম কারচুপি বা অভিযোগ এসেছে, কিন্তু পক্ষান্তরে সকলেই নির্বাচনকে মেনে নিয়েছে, এটাও সত্য। তারপরে এই নির্বাচনের কতগুলো বৈশিষ্ট্য ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রথম নির্বাচন এটা। এখন আমি আগে তোমাদেরকে বলেছি, এই নির্বাচনটা হচ্ছে কনসাসনেসের ভিত্তিতে কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ দেশের ব্যক্তির জন্য এবং সংশোধনী পর্যন্ত আনা যায়, অর্থাৎ দেশের প্রধান বিচারপতিকে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে তার অধীন নিরপেক্ষ আরো উপদেষ্টা নিয়োগ করে তার অধীন যেই নির্বাচন, এটা ছিল দেশের প্রথম এবং গ্রহণযোগ্যতাও ছিল নির্বাচন। তারপরে এই নির্বাচনের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল বয়স্ক সংসদ সদস্যদের নির্বাচিত, অর্থাৎ এই নির্বাচনে 56 বয়সের উপরের সংসদ সদস্য ছিল 62 জন, যেটা 1973 সালে ছিল মাত্র 13 জন। আর 35 থেকে 55 পর্যন্ত এইটার সংখ্যা ছিল 56%। অর্থাৎ সত্যি কথা যেটা, সংসদীয় গণতন্ত্রে বয়স্কদের বা রাজনীতিবিদদের বা আইনজীবী পেশাজীবীদের গুরুত্ব অত্যাধিক, কারণ এখানে সংসদেই সকল নীতি নির্ধারণ বা রাষ্ট্র কার্যক্রমকে পরিচালনা ওভারসির মাধ্যমে পরিচালিত, সরকার সংসদের মাধ্যমে পরিচালিত। তাহলে এই ট্রেনটা এখানে। আর প্রথমবারের মতো অনভিজ্ঞ সংসদ সদস্যদের প্রাধান্য, অর্থাৎ এই নির্বাচনে একবার অধিক সময় 68 জন সংসদ সদস্য একবারে অনভিজ্ঞ বা একবারে
প্রথমবার নির্বাচিত হয়েছে, যেটা 1973 কিংবা 1900 পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল আরো 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 কম বা এরকম ছিল। তারপরে হচ্ছে 1954-73 সালে 60% এবং 54%, যেটা 1991 সালের নির্বাচনে এসে আসছে তোমার ব্যবসায়ীরা, মানে অর্থাৎ এই নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা প্রাধান্য পাইছে। আবার আরেকটা যে বৈশিষ্ট্য, 59% ব্যবসায়ী, যেটা আইনজীবী ছিল মাত্র 19% এবং রাজনীতিবিদ ছিল মাত্র 6%। অর্থাৎ যেটা তোমার 1954 এবং 73 সালে যে ব্যবসায়ীর সংখ্যা ছিল 60% এবং 54%, সেখান থেকে রাতারাতি অর্থাৎ দিনকে দিন এখন আরো বেশি এই নির্বাচনে ব্যবসায়ীদের সঙ্গে, অর্থাৎ ব্যবসায়ীদের এই নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে আসার ব্যবস্থা হয়। তারপরে হচ্ছে কালো টাকা সরাসরি, এটাও ছিল এই নির্বাচন, অর্থাৎ নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার এবং যদিও নির্বাচনের জন্য 3 লক্ষ টাকা নির্ধারণ করে, কিন্তু এই নির্বাচনে 5 কোটি টাকা খরচ হয়েছে এমনও রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং ব্যবসায়ীদের কালো টাকা সরাসরি বা নির্বাচনকে তাদের অনুকূলে নেয়ার জন্য এই নির্বাচনে তাদের তোমার ব্যবস্থা হয়। সংসদ সদস্য হিসেবে রাজনীতিবিদের সংখ্যা হ্রাস, অর্থাৎ ফুল টাইম রাজনীতিবিদ, যেটা সংসদীয় গণতন্ত্রের একটা ঐতিহ্য, এটা খুব কমে যাচ্ছিল এবং ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। অর্থাৎ ফুল টাইম, যেটাকে আমরা অনিচ্ছুক বা রোমান্টিক রাজনীতিবিদ বলতে বোঝাচ্ছি তাত্ত্বিকেরা, যে সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বেশি এবং তারা তাদের ব্যবসা, অর্থনীতি, তাদের ব্যক্তিগত সুবিধার জন্য সংসদ সদস্য হয়ে থাকে, বরং তারা আইন প্রণয়ন বা জাতির উন্নয়নের খুব লক্ষ্য বেশি তাদের কাছে গণ হিসেবে, এদেরকে রোমান্টিক পলিটিশিয়ানের সংখ্যা বেশি হতে থাকে এই নির্বাচনে। তাহলে আমরা এই নির্বাচনের কয়েকটা বৈশিষ্ট্য দেখছি। তা এই নির্বাচনের প্রেক্ষাপটে ফলাফলের ভিত্তিতে যেটা বলা হচ্ছে, জামায়াত ইসলামকে সাথে নিয়ে বিএনপি 1991 সালে সরকার গঠন করে এবং 1991 সালের 19শে মার্চ অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন এবং তিনি পরবর্তীতে পরের দিন 32 জন মন্ত্রী নিয়োগ দিয়ে মন্ত্রী সহ তার সরকার গঠন করেন। এখন এই সংসদের আমরা একটু স্বাভাবিক, যেটা আমার গবেষণা থেকে নেওয়া হয়েছে, একটু আমরা দেখে নিই। ইলেকশনটা হচ্ছে 27 ফেব্রুয়ারি 1991, সংসদ প্রথম বৈঠক হয়েছে 5 এপ্রিল 1991, টোটাল সেশন হয়েছে 22টা, ওয়ার্কিং ডে ছিল 400 দিন। প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন এবং আব্দুর রহমান বিশ্বাস। তারপরে লিডার অফ দ্য হাউস হচ্ছে বেগম খালেদা জিয়া, লিডার অফ দ্য অপোজিশন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা, স্পিকার ছিলেন আব্দুর রহমান বিশ্বাস ও শেখ রেজ্জাক আলী, ডেপুটি স্পিকার ছিল শেখ রেজ্জাক আলী, হুমায়ুন রশিদ খান পন্নী। অ্যামেন্ডমেন্ট হয়েছে 2টা, 11 এবং 12। টোটাল আইন পাস হয়েছে 152টি এবং প্রাইভেট মেম্বার বিলের মধ্যে মাত্র একটি, যেটা আমাদের বলা বাহুল্য, আমাদের দেশে প্রাইভেট অর্থাৎ বেসরকারি অর্থাৎ নন ক্যাবিনেট যে সদস্য তাদের কর্তৃক যে আইন প্রণয়ন, এটা কমে যাচ্ছে, এটা ছিলই না কখনো বা কম। অর্ডিন্যান্স 97টি এবং ডিউরেশনটা হচ্ছে নভেম্বর 24, 1995, অর্থাৎ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি সংসদ এই দিন ভেঙে দিয়েছেন। এখন সংবিধান, যেটা আমরা বলতেছিলাম, সংবিধান সংশোধনী ও সংশোধনী অর্থাৎ 12তম সংশোধনীর কথা এখানে বলা হচ্ছে। তো 12তম সংশোধনী যেটা, সেটা হচ্ছে আমি আগেই বলেছি, আমাদের যে কনসেনসাসের ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের মূল লক্ষ্য ছিল একটা নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং একটা সংসদীয় সরকারের পূর্ণ প্রবর্তন করা। এবং নির্বাচনের পরবর্তী যখন সরকার গঠন হয়েছে, তখন প্রথম বিরোধী দলের পক্ষ থেকেই এই সংসদীয় 2টি সংশোধনী আনা হয়েছে। এবং বলা বাহুল্য, 2রা জুলাই তৎকালীন সরকারের আইনমন্ত্রী মির্জা হাফিজ এই 11শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন এবং 12শ সংশোধনী বিলটি 1991 সালের
2রা জুলাই সংসদ নেতা বেগম খালেদা জিয়া উত্থাপন করেন, এবং এই সংশোধনী আজ পর্যন্ত যে এখন পর্যন্ত বহাল আছে, এবং এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই 12তম একটা মাইল ফলক, যেখানে বিরোধী দল এবং সরকারি দল মানে একই ধরনের ইচ্ছা পোষণ করেছে, এবং বিরোধী দলের প্রস্তাবে সরকার সারে। এখানে একটা জিনিস বলাই বাহুল্য, বিএনপি কিংবা জাতীয় পার্টি এদের কিন্তু সরকারের শর্মেই হয়েছে বা দল সৃষ্টি হয়েছে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। তো নিজের দলের প্রতিষ্ঠাতা বা নিজের দলের বিপক্ষে গিয়ে বিরোধী দলের সমর্থন করা, এটা কিন্তু রাজনৈতিক কনসাসনেস বা রাজনৈতিক সমস্যা সমাধানেরই একটা উপায়। তো এই বিলটি শেষ পর্যন্ত সংসদে কোনো সদস্য 309 ভোটে এই বিল সংসদে পাশ হয়েছিল, এবং এই সংসদের রাষ্ট্রপতি এমনকি এটার জন্য সংসদ পর্যন্ত যে 15 সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি এটার জন্য 91 সালের 15 সেপ্টেম্বর বিল সংসদে 6 আগস্ট পাশ হওয়ার পর 15 সেপ্টেম্বর রাষ্ট্রপতি আর সম্মতি দেওয়ার আগে 15 সেপ্টেম্বর রাষ্ট্রপতি এটার জন্য গণভোটের আয়োজন করছে, এবং ওই গণভোটের পরে রাষ্ট্রপতি এটা তার সম্মতি প্রদান করেছিলেন এখানে। এখন যেটা দেখার বিষয়, এই সংবিধানের এবং এটা নিয়ে বলা বাহুল্য, এটা নিয়ে সংসদে হয়েছিল যে তুমুল আলোচনা এবং ডিবেট ডিসকাশন, এবং বিরোধী দলের পক্ষ থেকেও সংশোধনী যে আনা হয়েছে এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা করা হয়েছিল। হ্যাঁ, এখন এগুলো হচ্ছে মূলত এই সংশোধনীর যে বৈশিষ্ট্য, জনপ্রতিনিধিদের কার্যক্রম অংশগ্রহণ নিচ্ছে, অর্থাৎ জনপ্রতিনিধি এটার মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে হচ্ছে সংসদটা হচ্ছে জনগণের প্রতিনিধিদের মাধ্যমে গঠিত সরকার ব্যবস্থা, অর্থাৎ যেই সরকার ব্যবস্থা জনগণের, অর্থাৎ আমাদের পরোক্ষ নির্বাচন, আমরা সরাসরি সংসদ সদস্যদেরকে নির্বাচন করি, এবং তারা সংসদেরকে পুরা জাতিকে প্রেজেন্ট করে, এবং প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন যে ব্যক্তি, তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। এবং এখানে যেটা আমাদের নিচে আছে কথাটা জনপ্রতিনিধি, অর্থাৎ স্থানীয় সরকার, যেটা আমাদের সংবিধানও আছে, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার ব্যবস্থা পরিচালনা করা। রাষ্ট্রপতি সম্পর্কিত যে বিধান, রাষ্ট্রপতি এখানে যেহেতু সরকার ব্যবস্থার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রপতি একে ক্ষমতাকে লোপ করে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত বাকি সব ক্ষমতা তার প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করতে হবে, এবং রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন, এবং রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি নির্বাচিত হবেন। এই সম্পর্কিত রাষ্ট্রপতি সম্পর্কিত যে সাংবিধানিক পদে রাষ্ট্রপতির নিয়োগ দান, এই সম্পর্কিত এখানে আনা হয়েছে। উপরাষ্ট্রপতির পদকে বিলোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভায়, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী দেশের নির্বাহী ক্ষমতা, অর্থাৎ সংবিধানের প্রধানমন্ত্রীকে অ্যাবসলিউট, এখন আবার যেটাকে বলা হয়ে থাকে ক্যাবিনেট ডিক্টেটরশিপ, অর্থাৎ প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়কে এত বেশি ক্ষমতায়ন করা হয়েছে, যেখানে আর অন্য কোনো প্রতিষ্ঠান খুব কমই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। এবং এখানে আরো বলা হয়েছে সংসদে 10% বেশি নন ক্যাবিনেট, অর্থাৎ নন এমপি, অর্থাৎ টেকনোক্রেট মিনিস্টার নিয়োগ দেওয়া যাবে না, এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যাই হোক, এটা রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, এবং এটা তারা তাদের কাজের জন্য একক কিংবা যৌথভাবে সংসদের নিকটে দায়িত্ব। উপরাষ্ট্রপতির পদের বিলোপ হয়েছে এই সংশোধনের মাধ্যমে। জাতীয় সংসদ সম্পর্কিত, অর্থাৎ সংসদকে কার্যকর করার জন্য এই সংসদে 60 দিনের বেশি সংসদ যেন বিরত না থাকে, যেটা খুব সম্ভবত আগে 90 দিন ছিল, এই সম্পর্কিত বিধান নিয়ে আসা হয়েছে। কারণ সংসদীয় গণতন্ত্রে সংসদকেই আলোচনার বা দেশের মূল শাসন ব্যবস্থার মূল মধ্যমণি হিসেবে দ্বারা করানো হয়, এবং সেই সম্পর্কিত ব্যবস্থা। আর গণভোট সংবিধানের 848 এবং 848 আর 141 এই যে 142 সংবিধান সংশোধন, এই যে বিষয়গুলো, এগুলো যদি সংবিধান সংশোধন করতে হয়,
অর্থাৎ রাষ্ট্রপতি যদি চায় বা রাষ্ট্রপতি তার সম্মতি দেওয়ার পূর্বে এই বিষয়গুলোর ব্যাপারে গণভোটের ব্যবস্থা করার ব্যবস্থা আছে এখানে। স্থানীয় শাসন অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থাকে আরো জোরদার বা শাসন ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নেওয়ার জন্য স্থানীয় সরকারের সম্পর্কিত যে বিধানাবলী এখানে স্থান পেয়েছিল। এখন আমাদের যে লাস্ট টপিক, আমরা ইতিপূর্বেই 1991 সালের নির্বাচন এবং এবং দ্বাদশ সংশোধনী আর ওই যে একাদশ সংশোধনীটা যেটা আমি একটু না বললেই নয়, এই সংসদে হয়েছে 91 সংশোধনী ছিল 1990 সালের 6 ডিসেম্বর থেকে, অর্থাৎ অস্থায়ী দেশের প্রধান বিচারপতি প্রথমে উপরাষ্ট্রপতি পরে অস্থায়ী ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ থেকে দ্বাদশ সংশোধনী সংসদ পরিচালনা পর্যন্ত এই সময় তার যে সকল কার্যক্রম তাকে বৈধতা প্রদান করা এবং তাকে ওনাকে মহামান্য রাষ্ট্রপতিকে তার শপথে পূর্ব পদে প্রধান বিচারপতি পদে চলে যাওয়া এই সম্পর্কিত যে এটাও একাদশ সংশোধনীটা মূলত দ্বাদশ সংশোধনীর সাথে সাথে একই দিনে পাশ হয়েছে এবং একই দিনে উত্থাপন হয়েছে, কিন্তু রাষ্ট্রপতির অনুমোদনটা একাদশ সংশোধনী আগে পেয়েছে। এখন খালেদা জিয়ার যে সরকার এটার কিছু সফলতাও ছিল ওই সময়, ব্যর্থতার মাধ্যমে বলা বাহুল্য। এই যে আন্দোলন এবং সংগ্রামের প্রেক্ষিতে এবং যে কনসেনসাস সরকারি এবং বিরোধী দলের মধ্যে যে আলোচনার মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, এই সংসদীয় ব্যবস্থা এই পঞ্চম সংসদ বা খালেদা জিয়ার প্রথম সরকারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সুসম্পর্ক বা সরকারি দল বা দেশের অধিকাংশরা বড় বড় রাজনৈতিক দলদের যে সম্পর্ক বা যে ঐক্যজোট এটা বেশি দিন টিকে নাই, এবং এটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। সংসদীয় সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তন এটা আমরা পূর্বেই আলোচনা করছি, যদিও বিএনপি রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি এবং তারা তাদের ম্যানিফেস্টোতে রাষ্ট্রপতি সংসদীয় সরকার ব্যবস্থার কথা সরাসরি বলেও নেয়, তারপরেও তারা বিরোধী দলের আবেদন প্রেক্ষিতে এবং তাদের নিজেদের মধ্যেও নানা অনেক একটা পোর্শন এই ব্যবস্থার সংসদীয় ব্যবস্থার বিপক্ষে ছিল, কারণ তারা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থারই পক্ষে তাদের মত ছিল বেশি। তারপরেও দেশের বৃহত্তর স্বার্থে জনগণের আস্থা এবং এই দেশের মানুষের গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট এবং আন্দোলন সংগ্রামের সব জায়গায় যে কোনো গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা, সেখানে বিএনপি এই ব্যাপার অর্থাৎ যেটা বলা বাহুল্য, সরকার না চাইলে তো আর কোনো সংশোধনী বা আরেকটা উল্লেখযোগ্য বিষয় এই সংশোধনী দুটি সরকার দল এবং বিরোধী দল কোনো পক্ষ যদি না চাইতো তাহলে, কারণ এখানে 2/3 মেজরিটি কোনো দলেরই ছিল না, এই জন্য এই সংসদটা যতটুকু ছিল যতটুকু দিন কার্যকর ছিল বিতর্কের এবং জাতীয় স্বার্থের সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে, মানে ব্যালেন্স ইয়ে ছিল। আর যে অবদানগুলো ছিল বিএনপির এই সময়ের আর্থিক প্রতিষ্ঠান সমূহ সংস্কার, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস এই সময় চালু হয়েছে এবং বিভিন্ন ব্যাংক বিমা যে কর্পোরেশন বেসরকারি ব্যবস্থা এগুলা করা হয়েছে, পুঁজিবাজার অর্থাৎ দেশের অর্থনীতিকে চঞ্চল করার জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়েছে 1993 সালে, এবং এই রেগুলেটরি বডির মাধ্যমে আরো যে ব্যবস্থাগুলো এটা আর্থিক অনার্থিক যে প্রতিষ্ঠান এগুলাকে ভাইব্রেন্ট করার জন্য অনেকগুলো অ্যাক্ট তৈরি হয়েছিল। উচ্চ শিক্ষার মান উন্নয়ন, অর্থাৎ আগে দেশের যে বড় বড় যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো ছিল এগুলা দেশের বড় বড় যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চিটাগাং বিশ্ববিদ্যালয় এদের অধীনে দেওয়া হতো। এটা দেশের পাবলিক যে বড় বিষয় এদের জন্য বড় ধরনের সেশন জট বা বড় ধরনের সমস্যা ছিল, এই জন্য দেশের শিক্ষা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আইন 1992 এবং বয়স্কদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য বাংলাদেশ ওপেন বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছিল। এবং এমনকি এই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 হয়েছে, যেটা বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটা বড় ধরনের অবদান হিসেবেই ধরে নেওয়া যায়। তারপর নারী ও শিশু নির্যাতনের বিরোধ আইন, অর্থাৎ নারী এবং শিশু নির্যাতন আইনে এটা বিষয়ক কতগুলা নেওয়া হয়েছে। মহিলা
জাতীয় মহিলা সংস্থা এই সময় করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিধানমালা এই সময় করা হয়েছে। তারপর সংসদ সচিবালয়, অর্থাৎ এর আগে কিন্তু 1994 সালে সংসদ সচিবালয় অ্যাক্ট করা হয়েছে। এই জন্য এটাও একটা বড় ধরনের সফলতা। তারা তাদের সচিবালয় থেকে এটা তাদের সংসদকে কার্যক্রম করা, সংসদ সচিবালয় এটা এই সরকারের একটা বড় আবেদন। পরিবেশ রক্ষা আইন, অর্থাৎ পরিবেশ যে দিন দিন যে অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং শিল্প উন্নয়ন বা নগরায়নের যে বৃদ্ধির প্রেক্ষিতে পরিবেশ রক্ষা আইন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 করা হয়েছে এবং বিচারপতিদের এবং এরপর বিচারপতিদের প্রশিক্ষণ, এই সময় বাংলাদেশ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যেটা জুডিশিয়াল সার্ভিসেস এখন ব্যবহার করে, এটা করা হয়েছে। অর্থাৎ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট 1995 স্থাপন করা হয়েছে, যেটাও বিচার ব্যবস্থাকে সঠিক, অর্থাৎ যেটা নির্বাহী বিভাগ থেকে পৃথক করার, বা যদি নির্বাহী বিভাগে তাদেরকে ট্রেনিং দেয় তাহলে তো তাদের নিরপেক্ষতার একটা বা তাদের ইন্ডিপেন্ডেন্সের একটা গতি কমে যায়। এই জন্য এই সরকারের একটা সফলতা বলা যায়। তারপর হচ্ছে প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের দলীকরণ, যেটা বলাই বাহুল্য। এই যে নতুন সরকার এসেছে তখন দেশের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, দেশের কর্পোরেট বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞ লোকদেরকে সরিয়ে প্রশাসন ধরে, যেটা বাংলাদেশের তৃতীয় বিশ্বের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য। সরকার ব্যবস্থা পরিবর্তন হলে প্রশাসনের দলীয়করণের আমরা যে সবসময় দেখি, সেটাই এখানে প্রতিফলিত। অনিয়ম ও দুর্নীতির আশ্রয়, অর্থাৎ সংসদীয় সরকার প্রবর্তন হলো এবং যে কমিটমেন্ট দেওয়া হয়েছে, তারপরেও সংসদে বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের সম্পর্কে রিপোর্ট বা প্রকাশিত হয়েছে এবং সংসদে এটা নিয়ে কথা হয়েছে। আইন শৃঙ্খলা উন্নতি না হওয়া স্বাভাবিক। 1971 অভ্যুত্থানের পরে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা উন্নত অবস্থানে আসবে বা সংসদীয় গণতন্ত্রের সাথে ওরকম বেশি কিন্তু পরিলক্ষিত হয় নাই। সরকার দল এবং বিরোধী দল সবসময় সংসদের চেয়ে মাঠে বরং বেশি বিরোধিতা বা রাজনৈতিক ভায়োলেন্স, হত্যাকাণ্ড, অগ্নিসংযোজন, হরতাল, এটা সংসদের যে ওয়াকআউট বা সংসদ বর্জন, এগুলো বরাবরই এখানে ছিল। প্রচার মাধ্যমের স্বাধীনতার অভাব, অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে বা সংবাদ কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রচার মাধ্যম স্বাধীনতা নাই, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের খুশি মতো বা নিজের স্বার্থে ব্যবহার করছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার ব্যর্থতা, যেটা একটা বড় পদক্ষেপ, অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু করার জন্যই যে কমিটমেন্ট সরকার দল এবং বিরোধী দলের, এই কমিটমেন্ট খুব শীঘ্রই তারা মেনে দিতে পারে না। বিশেষ করে মিরপুর এবং মাগুরার যে নির্বাচন, এই নির্বাচনের কারচুপির অভিযোগে শেষ পর্যন্ত সংসদের অবশিষ্ট বিরোধী দলেরা, সকল বিরোধী দল সরকার ব্যতীত, এই সরকার অধীন নির্বাচন বর্জন ঘোষণা দেয়। যদিও তৎকালীন সময় ঢাকার সিটি নির্বাচন মেয়র হানিফ প্রথম নির্বাচিত হয়েছিলেন বিরোধী পক্ষ থেকে, এবং চট্টগ্রামেও মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছে। তারপরেও ওই যে একাধিক আসনে নির্বাচিত হওয়া যে সংসদ সদস্যরা সংসদে এসেছিলেন, 11 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 11টি আসনে, সেই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছে। এজন্য সুষ্ঠু নির্বাচন যে সংসদীয় গণতন্ত্রের বিউটি বা সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থার, যে এটা আমাদের রাজনীতিতে আমাদের শুরু থেকেই এই যে সংসদীয় গণতন্ত্র আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। সংসদীয় ঐতিহ্যের অভাব, সংসদীয় ঐতিহ্য হচ্ছে সংসদকে কার্যকর রাখার জন্য সংসদের পার্লামেন্টারিয়ানদের, এমপিদের যে ভূমিকা থাকার কথা বা সংসদকে সকল কিছুর ঊর্ধ্বে জায়গা দিয়ে সংসদের সময় দেওয়ার কথা, তা না করে ব্যবসায়ী শ্রেণী বা সরকার প্রধানমন্ত্রী এনারা সংসদে বরং কম সময় দিয়ে সংসদের বাহিরে বেশি সময়, এটা আমাদের বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার জন্য
বড় ধরনের একটা সংকট বা সংসদীয় ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা বিরোধ। তারপর সরকার ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক স্থাপনের ব্যর্থতা, অর্থাৎ এরশাদ অভ্যুত্থানের যে 9 বছর বা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সমঝোতা হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে যে যে ঐক্য গড়ে উঠেছে, এটা টিকে থাকা বাংলাদেশের উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে, কিন্তু সেটা অতি শীঘ্রই ছিন্ন হয়ে গিয়েছে। যেটা বলা বাহুল্য, 1994 সালের 30 মার্চ থেকে সংসদের সকল বিরোধী দল সংসদ বর্জন শুরু করছে এবং 28 ডিসেম্বর 94 সালের সকলেই পদত্যাগ করছে, যদিও সরকার তাদেরকে নিয়ম মাফিক হয় নাই মনে করে তাদের সংসদ পদ আরো টিকিয়ে রেখেছিলেন। কিন্তু বলা বাহুল্য, এই যে সরকার এককভাবে এই সময় সরকার আরো 1 বছর অর্থাৎ 95 সালের পর্যন্তই এই সরকার তাদের শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছিল। তখন এই যে একদলীয় মানে ওয়ান সাইডেড যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি হয়ে তারা ঠিক রাখতে পারে নাই সংসদীয় বিরোধী দল এবং সংসদীয় সরকারের অন্যতম আর একটা শ্যাডো, যে বিরোধী দলকে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার বলা, এটার অন্যতম সংসদীয় সরকারে কিন্তু বিরোধী দলও একটা সরকার, অর্থাৎ তারাও তো তাদের শুধু কেবল সরকারের মন্ত্রী বা সরকার দলীয় এমপি না, তারাও তো তাদের প্রতিনিধিত্বকর্তা, তারাও সরকারের একটা অংশ। এটা আমাদের এখানে আমরা দেখতে পাই নাই। আর নির্বাচনের পূর্ব অভিজ্ঞতা পূরণে বা পূর্ব প্রতিজ্ঞা, অর্থাৎ নির্বাচনের পূর্বে যে প্রতিজ্ঞা ছিল ম্যানিফেস্টোতে, এটা সরকারি দল এমনকি বিরোধী দলও তাদের গণতন্ত্রের সাথে পূরণ করতে ব্যর্থ হয়েছে, যেটা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে পরবর্তীতে, যদি এই সময় বরং অন্য সময়ের চেয়ে ভালো ছিল সংসদ, বিরোধী দল বা কমিটমেন্ট, যেটা আমরা একটু পরে স্লাইডে আলোচনা করব, বিরোধী দলের আন্দোলনের প্রেক্ষিতে দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত এসেছিল এবং এগুলো আন্দোলনের ফসল পজিটিভ দিক, সেটাও বরং ছিন্ন হয়েছে। তাহলে এই ছিল এই সরকারের মোটামুটি ব্যর্থতা। আর এখন আসেন এই 96 সালের আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে প্রথম যে সরকার, 12 জুনের নির্বাচন, এর আগে অর্থাৎ এই সরকারের আমল 96-তে আরেকটু নির্বাচন হয়েছে 15 ফেব্রুয়ারি, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, অর্থাৎ নির্বাচনে ব্যাপক কারচুপির প্রেক্ষিতে নির্বাচনে ব্যাপক কারচুপির ব্যক্তি বিরোধী দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন করার আন্দোলন শুরু হয়। এবং এই আন্দোলন সরকার, যদি সত্য কথা যেটা, সংসদ সদস্যরা যেহেতু বিরোধী দল পদত্যাগ করেছে সংসদ থেকে, আবার যে পঞ্চম সংসদীয় সরকার তাদেরকে দিয়ে তার সংশোধনী হয় নাই, তাহলে এই যে 96 নির্বাচন, এটার একটা দিক আছেও, যদিও এটা আমাদের রাজনৈতিক ইতিহাসে মাত্র 7 দিন কাজ অফিস বলা হয়। 19 মার্চ এই সরকার গঠন করে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর, এবং পরবর্তীতে 22 সদস্য নিয়ে আবার মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার 19 মার্চ সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের 58 নম্বর অনুচ্ছেদের এই সরকার কিভাবে গঠিত হবে তাদের এই ফর্মুলা নিয়ে একটা আনছে, এবং এটা সরকার দলের উদ্যোগেই, যেহেতু বিরোধী দল সংসদে নাই, এবং এই নির্বাচনকে দেশের অধিকাংশ রাজনৈতিক দলেই বর্জন করেছিল এবং এই তারা পাস করেছে 26 মার্চ রাত্রে, 27 মার্চ পাস করার পর আবার সরকার পদত্যাগ করছে। যেই ভিত্তিতে এটা কিন্তু একটা সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকারকে অর্থাৎ রূপদান, অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর যে ব্যবস্থা, এটা এখানে আনা হয়েছে। এখন আমরা পরবর্তী ক্লাসের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা একটু আলোচনা করতে হবে। এখন আমরা যে জিনিসটি আজকে ক্লাসে আমরা লেকচারে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের যে এই সময়টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময়, যেটা একটা সামরিক শাসক থেকে দেশকে গণতন্ত্রের মধ্যে ব্যাক করা এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা এবং বিরোধী দলকে গুরুত্ব দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বিবর্তন, আবার তাদের বাহিরের আন্দোলন মানে সংসদের বাহিরের আন্দোলন সংসদকে অ্যাপেট করছে, এটা একটা বড় উল্লেখযোগ্য বিষয়। অর্থাৎ আন্দোলন ছিল বাহিরে, কিন্তু এটা সংসদের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী করে একটা নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা কায়েম হয়েছে। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি
সফলতার দিক হচ্ছে এই সরকার 91-তে যে শাহাবুদ্দিন আহমেদ থেকে যদি আমরা শুরু করি, শাহাবুদ্দিন আহমেদ দের অধীনে যে পঞ্চম সংশোধনী নির্বাচন বা যে নির্বাচনটা করা এবং সরকার গঠন পর্যন্ত, এটা পর্যন্ত যতটুকু হয়েছে এতটুকু অনেক, বা এতটুকু সফলতার দৃষ্টিতেই বিশ্লেষকরা, রাজনীতিবিদরা, আলোচকরা, শিক্ষক, পেশাজীবীরা দেখেন। কিন্তু পরবর্তীতে যে সরকার গঠনের পর সংসদে গিয়ে 91 সালের দ্বাদশ সংশোধনী পাস পর্যন্ত, এই পর্যন্ত সরকার এবং বিরোধী দলের সম্পর্ক, কিন্তু এরপরে সংসদের নির্বাচনে কারচুপি এবং বিরোধী দলকে সংসদের অনেক ক্ষেত্রে সংসদে এবং সংসদের বাইরে তাদের অধিকার অ্যাপ্লাই করতে না দেয়া, এর প্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে তত এটা আবার যেই আন্দোলনে 127 জনের মৃত্যু হয়েছে, 20,000 নেতাকর্মী জেলে ঢুকানো হয়েছে, এবং আরো বলা বাহুল্য এখানে অনেক লোক মানে নির্যাতনের শিকার হয়েছে। তো এই আন্দোলনের প্রেক্ষিতে যে নিহত হয়েছিল, এটা বাংলাদেশের একটা ভায়োলেন্স তৈরি হয়েছে, এই ভায়োলেন্স কাম্য ছিল না। অর্থাৎ 1991 সালে আমাদের শুরুটা যেরকম ভালো ছিল, শেষটা তেমনি তেমন ভালো ছিল না। অর্থাৎ তাই বলা বাহুল্য, যদিও এই সরকারের অনেক ব্যর্থতা আছে, তারপরে সফলতার দিক হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েম এবং বিরোধী দলের মতামতকে, বিরোধী দলকে গুরুত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, এই ছিল এই সরকার। তাহলে আজকের ক্লাসে আমাদের সময় লিমিটেড, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করছি এই বিষয়গুলো তোমরা আমাদের রুটিন রেফারেন্স অনুযায়ী দেখে নিবে এবং তথ্যগুলো ভালোভাবে বুঝে নিবে, তাহলে তোমরা ভালো করবে। নেক্সট ক্লাসে আমরা আবার আরেকটা টপিকস, আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রীর অধীন যে প্রথম সরকার, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এর মধ্যে ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।